প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ। এবং বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। পুষ্টি চ্যানেলে বিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইংরেজি নতুন বছরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। সভায় জাতীয় নগর নীতি 2025-এর খসড়া অনুমোদন এবং মোবাইল ফোন আমদানি ও স্থানীয় উৎপাদনের ওপর শুল্ক এবং সামগ্রিক করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। পরিকল্পিত নগর উন্নয়ন জোরদার, দেশীয় মোবাইল শিল্পকে শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য হ্যান্ডসেটগুলো আরও সাশ্রয়ী মূল্যের করে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সভা শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে, আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়, এনে কিছুটা রিফারবিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। আমরাও সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। দুপুরের দিকে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে নেতাকর্মী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে মানুষজন জানান তাদের আবেগ অনুভূতির কথা, দোয়া করেন রুহের মাগফিরাত কামনায়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে উনি কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। আমাদের জন্মদাত্রী মা মারা গেলে যেরকম লাগতো তার চেয়ে কোনো অংশে কম লাগতেছে না, বরং একদিক দিয়ে বেশি লাগতেছে, কারণ উনি আপুসীন নেত্রী আমাদের দেশের জন্য। আজকে মহিলারা যে অগ্রগতি হয়েছে সবকিছুই ওনার দান। একজন নেত্রী, আপুসী নেত্রী আমাদের বাংলাদেশে হবে কিনা আমি তা জানি না। বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ ওনাকে ভালোবেসেছে। 18 কোটি মানুষের নয়নের মণি উনি আজকে চলে গেছেন, আমরা মা হারা হয়ে গেলাম। বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ, বর্ণিল এবং আপোষহীন অধ্যায়ের অবসান ঘটেছে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই, তবে তিনি রেখে গেছেন এক অনন্য রাজনৈতিক উত্তরাধিকার। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বমঞ্চে যিনি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরী এবং আভিজাত্যের প্রতীক, তার এই আপোষহীন অধ্যায়ের গল্প জানব নাসিমুল বারী সৌরভের প্রতিবেদনে। একটি নক্ষত্রের পতন। বেগম খালেদা জিয়া, যিনি
কেবল একটি দলের নেত্রী ছিলেন না, বরং ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্বের এক জীবন্ত ঢাল। তার বিদায়ের সঙ্গে সঙ্গে অবসান হল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণিল অধ্যায়ের, যেখানে দেশের স্বার্থের প্রশ্নে কোনোদিন কোনো শক্তির কাছে মাথা নত করেনি বাংলাদেশ। বিশ্বমঞ্চে বেগম খালেদা জিয়ার উপস্থিতি ছিল আভিজাত্য আর ব্যক্তিত্বের এক অনন্য মিশেল। যখন তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলতেন, তখন তার কণ্ঠে ফুটে উঠত কোটি মানুষের আত্মমর্যাদা। ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে তিনি বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে কেবল মজবুতি করেননি, বরং বাংলাদেশকে দিয়েছেন এক অনন্য উচ্চতা। সার্ককে শক্তিশালী করা থেকে শুরু করে মুসলিম উম্মার ঐক্যে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশ্বনেতারা তার চোখের ভাষা আর দৃঢ়তায় খুঁজে পেতেন এক আপোষহীন রাষ্ট্রনায়ককে। বেগম জিয়ার পররাষ্ট্রনীতির মূল মন্ত্র ছিল বন্ধুত্ব সবার সঙ্গে, কিন্তু আনুগত্য কারো কাছে নয়। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন হিমালয় সম অটল। প্রতিটি সংকটে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের ১ ইঞ্চি মাটি কিংবা ১ ফোঁটা পানির অধিকার ছাড় দিতে তিনি প্রস্তুত নন। আঞ্চলিক আধিপত্যবাদ কিংবা বৃহৎ শক্তির রক্তচক্ষু তাকে কখনো বিচলিত করতে পারেনি। ক্ষমতার মসনদে থাকা অবস্থায় কিংবা রাজপথের সংগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন বাংলার অতন্দ্র প্রহরী। সময়ের অমোঘ নিয়মে আজ তিনি পরপারে। দীর্ঘ লড়াই, জেল জুলুম আর অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে অবশেষে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন তিনি। তার এই চলে যাওয়া কেবল একটি শূন্য স্থান তৈরি করেনি, বরং বাংলাদেশ হারিয়েছে তার সবচেয়ে সাহসী অভিভাবককে। যে আভিজাত্য নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, সেই একই গাম্ভীর্য আর মর্যাদা নিয়ে তিনি বিদায় নিলেন ইতিহাসের পাতা থেকে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, খালেদা জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। একই আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার শোককে যেন কোনোভাবেই দলীয় নির্বাচনী উদ্দেশ্যে ব্যবহার না করা হয় সে বিষয়ে দল সজাগ থাকবে। শোককে শক্তিতে পরিণত করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় বিএনপি। খালেদা জিয়ার নির্ধারিত আসনে বিএনপি বিকল্প প্রার্থী দেওয়ার পরিকল্পনাও করছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে জয়শঙ্করের আশার মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন দূর হবে কিনা তা ভবিষ্যতই বলে দিবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে জয়শঙ্করের আশাকে ইতিবাচক মনোভাব বলে মন্তব্য করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি
পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্চার। এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এটা কীরকম আমি আপনাকে বলি, আমরা 1-to-1 ওরকমভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, মানে পাকিস্তানের স্পিকার ছিলেন, পাকিস্তানের স্পিকার সাথেও তো উনি হাত মিলিয়েছেন দুজন। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলিনি। মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিচে পড়ে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করেছে তদন্ত কমিটি। বিয়ারিং প্যাডের নিম্নমান, নকশাগত ত্রুটি এবং কারিগরি অদূরদর্শিতাকেই এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ঘটনাটিকে অনেকে নাশকতা হিসেবে ধারণা করলেও উপদেষ্টা তার সরাসরি নাকচ করে দেন। জানান এটি নিছক একটি কারিগরি ও গুণগত মানের অভাবজনিত দুর্ঘটনা। এর পেছনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। উপদেষ্টা আরও জানান, সরকার এই তদন্তে পুরোপুরি সন্তুষ্ট না হয়ে স্বচ্ছতার খাতিরে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে আরও নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত করার পরিকল্পনা করছে। এ সময় যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য মেট্রো রেলের প্রতিটি বিয়ারিং প্যাড নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতিবান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার্ভ ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতিবান হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালিসিস করা হয়নি। সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালিসিস দিয়ে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায় যে কার্ভ অ্যালাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনের রেল ট্র্যাকের নিচে নিউপ্রিন রাবার মাস স্প্রিং ড্যাম্পার ব্যবহার করা হলো। মধ্যবর্তী দুর্ঘটনার স্থানে সংশ্লিষ্ট ট্র্যাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এইসব জায়গায় মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভবত। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। আপনাদের জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের শিক্ষা প্রদানের নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ অনুষ্ঠান চলাকালীন তিনি এ ঘোষণা দেন। উপদেষ্টা জানান, সরকার ইসলামী শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিম কার্যক্রম শুরু করা হবে। এ উদ্যোগের সঙ্গে মিলিয়ে ইমাম, আলেম এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের জন্য সরকার স্কলারশিপের ব্যবস্থা করবে। এছাড়া বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং দায়িত্বকালীন সময়ে সততার সঙ্গে কাজ অব্যাহত রাখবে। আমরা এবছর বাংলাদেশের বড় বড় কারাগার, জেলখানাগুলোতে কোরআনের তালিম শুরু করব। অলরেডি কিছু চালু আছে, কেরানীগঞ্জে চালু আছে, চট্টগ্রামে চালু আছে। আমরা অন্যান্য জেলখানাগুলিতেও কোরআনের তালিম এই প্রকল্পের আওতায় কোরআন শিক্ষা, পবিত্র কোরআন শিক্ষা আমরা প্রদান করব, যাতে জেলখানার ভিতরে অপরাধী যারা আছেন অথবা অভিযুক্ত যারা আছেন তাদের মধ্যে পবিত্র কোরআনের তালিম যাতে দেওয়া যায়, ওখানে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যাতে তৈরি হয় সে প্রচেষ্টা আমরা চালাব। এছাড়া আমরা এই প্রকল্পের আওতায় বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও কোরআনের তালিমের ব্যবস্থা করব। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান, এবার জেলায় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্য বইয়ের চাহিদা ছিল 35,18,720টি। এর মধ্যে এ পর্যন্ত 24,53,130টি বই সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে বছরের শুরুতে বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও তুলে দেওয়া হয়েছে নতুন বই। এই বছর জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে বইয়ের চাহিদা 11,67,208টি। এর মধ্যে 11,64,600টি বই ইতোমধ্যে পৌঁছে গেছে। এছাড়া নাটোর ও পটুয়াখালীর কলাপাড়া, মেহেরপুর সহ সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। কুমিল্লায় চট্টগ্রামগামী চট্টল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় 1,86,00,000 টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বিকেলে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বুধবার সন্ধ্যায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে ট্রেনের বিভিন্ন বগিতে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, জব্দকৃত এসব মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও নিষিদ্ধ জালসহ 20 জন জেলেকে আটক করা হয়েছে। ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরমানিকা ভোলার দুলারহাট থানাধীন আহমদপুর এলাকার মায়া ব্রিজ সংলগ্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকা থেকে 2টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোট দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় 3,50,000 টাকা মূল্যের 7টি নিষিদ্ধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে মাছ শিকারে জড়িত 20 জন জেলেকে আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করা হয়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ব্যস্ততায় ভরপুর আরও একটি বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বছরের শুরুতেই বিপিএল এর আসর শেষে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের মঞ্চে উড়াল দেবেন লিটন দাসরা। বিশ্বকাপের পরই মার্চ এপ্রিলে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-20 লড়াইয়ে নামবে টাইগাররা। এরপর এপ্রিলে নিউজিল্যান্ড এবং জুনে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে সীমিত ওভারের সিরিজ খেলতে। জুলাইয়ে 2টি টেস্ট ও 5টি ওয়ানডের দীর্ঘ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। আগস্ট মাসে আয়ারল্যান্ডে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার পরপরই অস্ট্রেলিয়ায় 2টি টেস্ট খেলতে উড়াল দেবে টাইগাররা। এরপর সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত এবং অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে টেস্ট সিরিজ। বছরের শেষ ভাগে নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নেইমার জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন চূড়ান্ত করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। নতুন চুক্তি অনুযায়ী 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছরের জন্য শৈশবের ক্লাবটিতেই থাকছেন ব্রাজিলের এই পোস্টার বয়। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহের আলোচনার পর বুধবার এই চুক্তি নবায়ন চূড়ান্ত হয়। এর মাধ্যমে ক্লাব সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সান্তোসেই থাকবেন 33 বছর বয়সী এই তারকা ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাবটিতে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি। এর আগে 2025 সালে তার সঙ্গে 6 মাস করে 2বার চুক্তি করে ভিলা বেলমিরোর ক্লাবটি। এদিকে বিশ্বকাপের বছর বিবেচনায়ও নেইমারের এই চুক্তি বেশ গুরুত্বপূর্ণ। নতুন মৌসুমে সান্তোসের ম্যাচগুলো দিয়েই 2026 বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা পাওয়ার দাবি জোরালো করতে হবে এই ফরওয়ার্ডকে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ। এবং বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।